আকরা স্টাডিতে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই ব্লোসামসের নতুন সিলেবাসের প্রথম পাঠ ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। আকাশে তখন ঘন কালো মেঘের ভয়ঙ্কর গর্জন, আর সেই গাঢ় বেগুনি আর নীল রঙের মেঘ ফুঁড়ে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো বিদ্যুতের ঝলক। নিচে এক ছোট্ট গ্রামের জীর্ণ কুঁড়েঘর কাঁপছে সেই ঝড়ের প্রবল দাপটে। আজ আমরা এমন এক শ্বাসরুদ্ধকর গল্পের উন্মোচন করতে চলেছি যেখানে নিতান্তই একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে জন্ম নিয়েছিল এক অবিশ্বাস্য কিংবদন্তির। তো চলুন একদম গল্পের গভীরে ডুব দেয়া যাক। ভাবুন তো, একটা প্রবল ঝোড়ো রাতের কথা। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, বাতাস যেন তীক্ষ্ণ স্বরে আর্তনাদ করছে চারিদিকে। আর ঠিক এরকম এক ভয়ঙ্কর দুর্যোগের রাতে জঙ্গলের খোদ রাজা, এক বিশাল উজ্জ্বল কমলা রঙের ক্ষুধার্ত বাঘ, প্রাণ বাঁচাতে এসে হাজির হল গ্রামের একেবারে শেষ প্রান্তে। প্রবল শীতে আর ভয়ে থর থর করে কাঁপছে সেই বিশাল জন্তুটা। কোনো উপায় না পেয়ে বেচারা শেষমেশ আশ্রয় নিল একটা ভাঙাচোরা মাটির দেওয়ালের ঠিক গা ঘেঁষে। এখানে দুটো ইংরেজি শব্দ আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রথমটা হলো আউটস্কার্টস, যার মানে হলো গ্রামের প্রান্তসীমা, মানে ঠিক যেখানে জনবসতি প্রায় শেষ হয়ে যায়। আর দ্বিতীয় শব্দটা হলো হাডল্ড, অর্থাৎ গুটিসুটি মেরে থাকা। একবার চিন্তা করে দেখুন পরিস্থিতি ঠিক কতটা ভয়ানক হলে জঙ্গলের একটা হিংস্র বাঘ তার সমস্ত অহংকার ভুলে কেবল ভয় আর শীতে এমন গুটিসুটি মেরে একটা মাটির দেয়ালের সাথে লেপ্টে থাকতে বাধ্য হয়। ওদিকে ওই মাটির দেওয়ালের ঠিক ওপারেই কুঁড়ে ঘরের ভেতরে তখন শুরু হয়েছে অন্য এক চরম অশান্তি। টিমটিমে প্রদীপের আলোয় দেখা যাচ্ছে এক চূড়ান্ত বদমেজাজি বৃদ্ধাকে। ভাঙা ছাদ দিয়ে টপ টপ করে বৃষ্টির জল পড়ছে, ড্রিপ 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 ড্রিপ, আর সেই জলে তার বিছানা সমানে ভিজে যাচ্ছে। রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে সেই বৃদ্ধা কর্কশ গলায় চিৎকার করে উঠলেন, উফ, এই ড্রিপ ড্রিপের হাত থেকে কোনো নিস্তার নেই। বৃদ্ধার এই রাগের বহিঃপ্রকাশ বোঝাতে বইতে দুটো দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হলো মাটার্ড, অর্থাৎ রাগে বিড়বিড় করে বকা, আর অন্যটা হলো শোভড, যার মানে হলো সজোরে বা রুক্ষভাবে ধাক্কা দেওয়া। বৃদ্ধার রাগে গজগজ করতে করতে তার বিছানা আর একটা ভারী টিনের বাক্স রুক্ষভাবে ধাক্কা দিয়ে দেয়ালের দিকে সরিয়ে দিলেন। আর সেই ধাক্কাটা এতই জোরালো ছিল যে মাটির দেয়ালটা রীতিমতো থরথর করে কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল আসল বিপত্তি। দেওয়ালের ওপারে লুকিয়ে থাকা বাঘটা হঠাৎ সেই কম্পন অনুভব করল। বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল তার চোখ দুটো ভয়ে যেন ঠিকরে বেরিয়ে আসছে। বৃদ্ধার ওই চিৎকার তার কানে গিয়েছিল। বাঘটি সম্পূর্ণ ভুল বুঝে মনে মনে ভাবতে শুরু করল, কে এই ড্রিপ ড্রিপ? আমার চেয়েও কি শক্তিশালী? এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর কোনো প্রাণী, যার ভয়ে ভেতরের ওই মহিলা এতটা চিৎকার করছেন। আতঙ্কে বাঘের মেরুদণ্ড বেয়ে যেন ভয়ের শীতল স্রোত নেমে গেল। ঠিক এরকম এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যখন বাঘটা ভয়ে প্রায় আধমরা, তখন সেই ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে শোনা গেল ভারী পদশব্দ। প্রবল ঝড় বৃষ্টি আর হাওয়ার দাপটের মধ্যে এক হাতে টিমটিমে লণ্ঠন নিয়ে টলতে টলতে এগিয়ে আসছেন ভোলানাথ নামের এক গ্রামের কুমোর। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে সে হন্যে হয়ে খুঁজছে তার হারিয়ে যাওয়া গাধাটাকে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মাটির দিওয়ালের পাশে গুটিসুটি মেরে থাকা বিশাল ওই আকারটাকে দেখেই ভোলানাথ ভাবল, আরে ওটাই তো তার গাধা। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে শটাং গিয়ে এক ঝটকায় ধরে ফেলল বাঘের কান, আর বিকট চিৎকার করে উঠল, চল অলস গাধা কথাকার, নইলে আজ তোর একদিন কি আমার একদিন। দৃশ্যটা একবার কল্পনা করুন, খোদ একটা বাঘের কান ধরে হিড়হিড় করে টানছে এক সামান্য কুমোর। এবার এই জায়গাটায় সবচেয়ে অবাক করা বিষয়টা হলো বাঘের অদ্ভুত প্রতিক্রিয়া। সাধারণ অবস্থায় একটা বাঘ এক থাবায় ভোলানাথকে শেষ করে দিতে পারত, কিন্তু বাঘটা তখন ওই ড্রিপ ড্রিপের আতঙ্কে এতটাই কাবু হয়ে আছে যে সে বিন্দুমাত্র বাধা দেওয়ার সাহসটাই পেল না। সে নিশ্চিত ধরে নিল অন্ধকারে এই যে লোকটা তাকে এত জোরে কান ধরে টানছে, এই নিশ্চয়ই সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। বাধ্য ছাত্রের মতো সে মাথা নিচু করে ভোলানাথের পিছু পিছু চলতে শুরু করল। বাড়িতে এনে ভোলানাথ কি করল জানেন? সে একটা স্টার্ডি বা বেশ শক্তপোক্ত দড়ি দিয়ে সেই প্রাণীটিকে তার বাড়ির সামনের একটা বড় গাছের সাথে শক্ত করে বেঁধে রাখল। সে টেরই পেল না যে সে কত বড় একটা ড্রেডফুল বা ভয়ঙ্কর ভুল করে ফেলেছে।
ঝড় বৃষ্টির মধ্যে নিজের ঘরে গিয়ে সে শান্তিতে নাক ডেকে ঘুমিয়ে পড়ল, আর বাড়ির বাইরে বাধা রইল খোদ জঙ্গলের ত্রাস। দীর্ঘ রাতে সেই ভয়াল ঝড় একসময় শান্ত হল। ভোরের আলো ফুটতেই গ্রামের আকাশ এক মায়াবী গোলাপি আভায় ভরে উঠল। চারদিক একদম শান্ত, স্নিগ্ধ রৌদ্রোজ্জ্বল সকাল। কিন্তু এই নিস্তব্ধতা ছিল কেবল এক বিরাট ঝড়ের পূর্বাভাস মাত্র। কারণ সকালে গ্রামের মানুষ যখন একে একে ঘুম থেকে উঠবে, তখন তাদের জন্য অপেক্ষা করছে এক চরম বিস্ময়। সকালে ঘুম থেকে উঠে ভোলানাথের স্ত্রী ঘরের বাইরে বেরিয়েই তো ভয়ে একেবারে কাঠ। এ কি সর্বনাশ! গাছের সাথে বাঁধা একটা জলজ্জান্ত বাঘ। তার আকাশ চেরা চিৎকারে পুরো গ্রাম ভেঙে পড়ল সেখানে। সবার মুখে একটাই প্রশ্ন, কে এই বাঘটাকে গাছের সাথে বাঁধল? মানুষের এই কোলাহল আর প্রবল চিৎকারে বাঘটার চমক ভাঙল। সে বুঝল সে মানুষের ডেরায় আটকে পড়েছে। প্রবল আতঙ্কে সে দড়ি চিবিয়ে ছিঁড়ে এক লাফে সোজা জঙ্গলের দিকে চম্পট দিল। গ্রামবাসীরা তো এই কাণ্ড দেখে পুরো মিস্টিফাইড বা হতভম্ব। এমন দুঃসাহস কার হতে পারে? তখন একজন প্রতিবেশী বলল যে সে গতরাতে ভোলানাথকে একটা প্রাণীকে টেনে আনতে দেখেছিল। ভোলানাথ প্রথমে পুরো ব্যাপারটা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বাঘ পালিয়েছে দেখে সে তার ভুল স্বীকার না করে ব্র্যাগ বা বড়াই করার এক দারুণ সুযোগ পেয়ে গেল। একদম বুক ফুলে অত্যন্ত বীরদর্পে ভোলানাথ সবার সামনে ঘোষণা করল, আমিই গতরাতে বাঘটিকে ধরেছিলাম, এমনকি আমি ওর কান ধরেও টেনেছি। এই কথা শুনে গোটা গ্রাম তার এই অবিশ্বাস্য সাহসিকতায় মুগ্ধ হয়ে গেল। খবর উঠতে উঠতে সোজা পৌঁছে গেল খোদ রাজার কানে। রাজা এতটাই প্রভাবিত হলেন যে তিনি সেই সাধারণ কুমোরকে রাতারাতি রাজার সৈন্যবাহিনীর সেনাপতি বা কমান্ডার ইন চিফ বানিয়ে দিলেন। চলুন দেখি এরপর ঘটনা কিভাবে এগোয়। কয়েক মাস তো বেশ শান্তিতেই কাটল, কিন্তু হঠাৎই রাজ্যের আকাশে ঘনিয়ে এলো যুদ্ধের কালো মেঘ। পাশের রাজ্যের এক রাজা ৮,০০০ সৈন্য নিয়ে হঠাৎ করে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আর এখন রাজ্য রক্ষার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়েছে আমাদের নতুন সেনাপতি ভোলানাথের কাঁধে। এবার তো ভোলানাথের মাথায় হাত। চরম আতঙ্কে সে তার স্ত্রীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তো ঘোড়ায় চড়তেই জানি না, আমি কিভাবে ৮,০০০ সৈন্যের হাত থেকে আমাদের সীমানা রক্ষা করব? যে মানুষটা জীবনে কোনোদিন একটা তলোয়ার পর্যন্ত ধরেনি, তাকে কিনা এখন লড়তে হবে এক বিশাল সেনাদলের বিরুদ্ধে। ভোলানাথের অবস্থা তখন রীতিমতো শোচনীয়। গায়ে ঢিলেঢালা বর্মের ভেতরে সে ভয় ঘেমে স্নান করছে। ঠিক সেই সময় রাজা ভোলানাথের জন্য পাঠালেন এক অতিকায় তেজি এবং রাজকীয় অশ্ব। ঘোড়াটি এতই শক্তিশালী আর তেজি যে সে মাটিতে ক্রমাগত পা ঠুকে যুদ্ধের জন্য তার অধৈর্য প্রকাশ করছিল। আর অন্যদিকে ভোলানাথ ভয়ে কাঁপতে কাঁপতে সেই ভয়ঙ্কর ঘোড়াটার দিকে তাকিয়ে শুধু ঘামছে আর ঘামছে। এই মুহূর্তের পরিস্থিতিটা বোঝাতে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ লক্ষ্য করা যায়। ভোলানাথ সম্পূর্ণ ডেসপেয়ার বা হতাশায় নিমজ্জিত। রাজার পাঠানো সেই স্ট্যালিয়ন বা পূর্ণবয়স্ক তেজি ঘোড়ায় চড়তে গিয়ে সে যখন ভয়ে পড়ে যাওয়ার উপক্রম, তখন তার স্ত্রী তাকে মোটা দড়ি দিয়ে ঘোড়ার পিঠে একেবারে আষ্টেপৃষ্ঠে বেঁধে দিল। কিন্তু ঘোড়াটা এই দড়ির বাঁধন একদমই পছন্দ করল না, আর হঠাৎ করে সে রেড অর্থাৎ পেছনে দু পায়ের উপর ভর করে খাড়া হয়ে দাঁড়াল। আর তারপরে শুরু হলো এক পাগলাটে দৌড়। ঘোড়াটা বাতাসের বেগে তীর বেগে ছুটতে শুরু করল সোজা শত্রু শিবিরের দিকে। ভোলানাথ তো শেষ। প্রাণ ভয় সে ঘোড়ার কেশর শক্ত করে আঁকড়ে ধরে খড়কুটোর মতো ঝুলছে। ঘোড়া থামাতে সে মরিয়া হয়ে রাস্তার ধারের একটা গাছের ডাল খামচে ধরল, কিন্তু ঘোড়ার এতই গতি যে বিশাল ডালটা মরমর করে ভেঙে ভোলানাথের হাতেই চলে এলো। বাঁচাও বাঁচাও বলে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে লাগল ভোলানাথ। দৃশ্যটা একবার ভাবুন, সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। ৮,০০০ শত্রু সেনার দিকে ধেয়ে আসছে একটা বিশাল তেজি ঘোড়া, আর তার পিঠে বাঁধা এক পাগলাটে চেহারার মানুষ যে দুই হাতে গাছের বিশাল ডালপালা বনবন করে ঘোরাচ্ছে আর বিকট চিৎকার করছে। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই চরম ভুল বোঝাবুঝি। শত্রু সেনারা দূর থেকে ভোলানাথের চিৎকার শুনতে পেল না, তারা শুধু দেখল এই ভয়ঙ্কর রূপ। তারা ভাবল, নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা একাই আমাদের ধ্বংস করতে আসছেন। এই ভেবে তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে বিনা যুদ্ধে নিজেদের সমস্ত অস্ত্রশস্ত্র ফেলে যে যার মতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে রণে ভঙ্গ দিল।
আর ঠিক এভাবেই কোনো যুদ্ধ না করে ভোলানাথ হয়ে গেল এক অপ্রতিদ্বন্দ্বী কিংবদন্তি নায়ক। রাজা তাকে সোনাদানায় মুড়িয়ে দিলেন। পুরো রাজ্য তার নামে জয়ধ্বনি করতে লাগল। কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না যে এই বিশাল বীরত্বের পেছনের আসল রহস্যটা কি। আর ভাবলে অবাক লাগে, এই পুরো মহাকাব্যিক ঘটনার সূত্রপাত হয়েছিল শুধুমাত্র সেই সামান্য বৃষ্টির জল ড্রিপ ড্রিপ থেকে। আর এই গল্পটাই দারুণভাবে তুলে ধরে ভাষার চমৎকার ব্যবহার। গল্পের এই রোমাঞ্চকর রেশ ধরে রেখেই এবার এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি ব্যাকরণের নিয়ম আমরা জেনে নেব, যা এই গল্পেই ছড়িয়ে আছে। চলুন ছকটা একটু বুঝে নিই। ব্যাকরণের এই তালিকায় নাউন বা বিশেষ্যের 4টি রূপ দেওয়া হয়েছে। প্রথমটি হল অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যা কোনো গুণ বা অবস্থা বোঝায়, যেমন ভোলানাথের ব্রেভরি বা সাহস। দ্বিতীয়টি হল কালেকটিভ নাউন, যা কোনো সমষ্টি বোঝায়, যেমন রাজার আর্মি বা সৈন্যবাহিনী। এরপর কাউন্টেবল নাউন, যা আমরা গুনতে পারি, যেমন হর্স বা ঘোড়া। আর শেষে আনকাউন্টেবল নাউন, যা গোনা যায় না, যেমন রেইন ওয়াটার বা বৃষ্টির জল। এই ছকটি এই পাঠের ব্যাকরণ বোঝার জন্য অত্যন্ত জরুরি। পরিশেষে এই অধ্যায়ে আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভোলানাথ কি সত্যি সাহসী ছিল, নাকি পুরোটাই ছিল নিছক ভাগ্যের খেলা? সাহসিকতার প্রকৃত নিদর্শন আসলে কি? এই প্রশ্নটি সত্যিই ভাবনার উদ্রেক করে। আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও আকর্ষণীয় আলোচনা পেতে ইচ্ছে হয়, তবে অবশ্যই আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন বিষয় নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত শেখা চলতে থাকুক।